শিগগিরই করোনার ভ্যাকসিন পাওয়ার নেই কোনো সুখবর। ৪৪ জেলায় বন্ধ টিকাদান, রাজধানীতে ৪৭ কেন্দ্রে ২৪টিতেই নেই কার্যক্রম। 10 জুন আমাদেরকে সেকেন্ড ডোজটা দেবে। এখন দেশে দেখছি যে কোনো অস্তিত্ব নেই। আমরা অনেক দূর থেকে আসছি, এখন এইটা কবে আসবে না আসবে, টিকা নাই সেটা তো আমাদের SMS করে জানাবে, বলবে। দ্বিতীয় ডোজটা ৩ মাস পরে দিলে আরো ভালো, 2 মাসের জায়গায় 4 মাস পর্যন্ত দ্বিতীয় ডোজ জন্য অপেক্ষা করা যায়। বাংলাদেশকে সরাসরি নয়, যুক্তরাষ্ট্র টিকা দেবে কোভ্যাক্সের মাধ্যমেই। The United States is going to donate tens of millions of vaccines around the world. Bangladesh is going to receive some of those vaccines. সীমান্তবর্তী উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে একদিনে 23 জনের মৃত্যু। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি খান তাজদিন হাসান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ধর্মের নামে মানুষ খুন করে ইসলামের পবিত্রতা নষ্ট করেছে একটি গোষ্ঠী। অর্ধশত মডেল মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যুব সম্প্রদায়কে রক্ষার আহ্বান। করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় খুলনা বিভাগের ১১৯ ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত। বাকি ৪ সংসদীয় আসনে উপনির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত আজ। দালাল মুক্ত করতে ঢাকা মেডিকেলের র্যাবের অভিযান, আটক অন্তত ২৫, ভোগান্তিমুক্ত সেবা চান সাধারণ মানুষ। মজুদ না থাকায় একে একে বন্ধ হয়ে গেছে দেশের ৪৪ জেলায় কোভিড টিকাদান কর্মসূচি। রাজধানীতে বন্ধ অর্ধেকের বেশি টিকাদান কেন্দ্র। এ অবস্থায় অনিশ্চয়তায় রয়েছে ১৪ লাখের বেশি মানুষের নির্ধারিত সময়ে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ পাওয়া। বিশেষজ্ঞরা বলছেন ৪ মাসের ব্যবধানেও দ্বিতীয় ডোজ দেয়া যেতে পারে, তবে তার আগেই নিশ্চিত করতে হবে প্রয়োজনীয় টিকার মজুদ। ফারুক ভুইয়া রবিনের রিপোর্ট। রাজধানীর জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট ফুরিয়ে গেছে কোভিড টিকার মজুদ, তাই চলতি সপ্তাহের শুরু থেকেই বন্ধ এ কেন্দ্রের টিকাদান কর্মসূচি। তবে কার্যক্রম বন্ধ থাকলেও তা জানানো হয়নি টিকা প্রত্যাশীদের। ফলে দ্বিতীয় ডোজ নেওয়ার নির্ধারিত দিনে কেন্দ্রে এসে ফিরে যেতে হচ্ছে তিক্ততা নিয়ে। কেন্দ্রটি থেকে প্রথম ডোজ গ্রহীতা প্রায় ৪,০০০ ব্যক্তি এখন দ্বিতীয় ডোজ নিয়ে অনিশ্চয়তায়। একটা ডোজ নিলাম, সেকেন্ড ডোজটা আমরা পাবো কি পাবো না, বা সেকেন্ড ডোজ কোনটা দেবে, এর সম্বন্ধে আসলে আমরা কিন্তু এখন অন্ধকারের মধ্যে থাকলাম। কোনো কিছু জানতেই পারতেছি না যে ভ্যাকসিন দিব কোথায়, কি ইনফরমেশন কিছু নাই। টিকা নাই সেটা তো আমাদের SMS করে জানাবে, বলবে যে টিকা নাই, পরবর্তী সময় আপনাদের মোবাইলে মেসেজ যাবে। রাজধানীর ৪৭টি কেন্দ্রের ২৪টিরই এখন এমন চিত্র। আর দেশের ৬৪ জেলার ৪৪টিতেই টিকার অভাবে বন্ধ রাখতে হচ্ছে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ দেয়া। যেসব কেন্দ্রে চলছে সেগুলোতেও টিকা দেওয়ার হার একেবারেই কম। সারা দেশে দৈনিক টিকা দেওয়ার সংখ্যা নেমে এসেছে ৫,০০০-এর ঘরে। অন্যান্য সেন্টার বন্ধ হওয়ার কারণে বাংলাদেশের অনেক সেন্টার বা ঢাকার মধ্যে অনেক সেন্টার আছে যেগুলো বন্ধ হয়ে গেছে, সেই কারণে অন্য সেন্টার থেকে আমাদের এখানে আসতেছেন। এটা একটা রেঞ্জ, এটা ৮ সপ্তাহ থেকে ১২ সপ্তাহের মধ্যে দেয়া যায়। ভারত সরকারের উপহার আর সেরাম থেকে কেনা দুয়ে মিলে এখন পর্যন্ত দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা এসেছে ১,৩,২,২০,০০০ মানুষ প্রথম ডোজ নেওয়ার বিপরীতে দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪২,২৮,০০০। হাতে টিকা আছে কেবল ২.৫ লাখের মতো, অথচ এখনও দ্বিতীয় ডোজ না পাওয়া ব্যক্তি প্রায় ১৬ লাখ। অ্যাস্ট্রাজেনেকার টিকা পেতে সরকার নানা প্রচেষ্টার কথা জানালেও এখনও জানা নেই কবে মিলবে। তবে বিশেষজ্ঞরা বলছেন ৪ মাসের ব্যবধানেও দেয়া যাবে দ্বিতীয় ডোজ, আর এর মধ্যে পর্যাপ্ত টিকা নিশ্চিতে জোর দিতে হবে নীতি নির্ধারকদের। আমরা যেটা বিপদে পড়লাম যে যারা প্রথম ডোজ নিয়েছে, যাদের ২ থেকে ৩ মাসের মধ্যে দ্বিতীয় ডোজ নেবার কথা, তাদের এখনও প্রায় ১৫-১৬ লক্ষ দ্বিতীয় ডোজটা পায়নি। ৪ মাস পর্যন্ত দ্বিতীয় ডোজ জন্য অপেক্ষা করা যায়। পৃথিবীর অনেকগুলো ডেভেলপ কান্ট্রিতে এটা আছে। টিকা বিষয়ে দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা প্রণয়নের তাগিদ বিশেষজ্ঞদের। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনা মহামারী মোকাবেলায় যুক্তরাষ্ট্র সারা বিশ্বে ১ কোটি ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা দেবে। সেখান থেকে বাংলাদেশ টিকা পাবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। সকালে রাজধানীতে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। Right now we have the second aircraft from the United States landing at the airport in Dhaka with emergency medical supplies.
You saw from President Biden that the United States is going to donate tens of millions of vaccines around the world. Bangladesh is going to receive some of those vaccines. I wish I could tell you exactly when and what type, but Bangladesh will certainly receive vaccines from the United States. Believe me, I appreciate the urgency of the issue. I think Bangladesh is doing exactly the right thing and trying to get out in front of what we're all concerned with, a possible second wave or a surge, and we don't want to repeat the scenarios that we're seeing next door in India. So we're working very hard on that. It's certainly a priority of mine. দেশের সীমান্তবর্তী উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। আজ সকাল পর্যন্ত 24 ঘন্টায় মারা গেছেন 23 জন। এর মধ্যে রাজশাহী ও রংপুর বিভাগে 16 জন ও খুলনা বিভাগে 7 জন। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। দেখা দিয়েছে শয্যা সংকট। বিশেষ লকডাউনেও মানা হচ্ছে না কোনো বিধিনিষেধ। এতে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। জেলা প্রতিনিধি ও রিপোর্টারদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টায় রাজশাহীর 9 জন ও চাঁপাইনবাবগঞ্জের 3 জন মারা গেছেন। 216টি নমুনা পরীক্ষায় 100 জনের করোনা শনাক্ত হয়েছে। 271টি শয্যা থাকলেও করোনা রোগী ভর্তি আছেন 290 জন। এছাড়া 20টি আইসিইউর মধ্যে 18টিতেই রোগী ভর্তি আছেন। আমাদের ইনফেকশন এবং অ্যাডমিশন এবং ডেথ সবকিছুই রাজশাহীতে বেশি, এবং আমার কাছে মনে হচ্ছে যে রাজশাহীতে এই রেট অফ ইনফেকশনটা অত্যন্ত বেশি, এবং রাজশাহী এখন একটা হট স্পট। আমরা প্রতিরোধ ব্যবস্থাটা নিচ্ছি, সেটা সাফিসিয়েন্ট হচ্ছে না। গত 24 ঘন্টায় সাতক্ষীরায় আরও 4 জন মারা গেছেন। 95টি নমুনা পরীক্ষায় 50 জন শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার প্রায় 53%। জেলায় সংক্রমণ রোধে লকডাউনের 6ষ্ঠ দিনেও অধিকাংশই মানছেন না স্বাস্থ্যবিধি। খুলনা মেডিকেলে মারা গেছেন আরও 3 জন। এর মধ্যে বাগেরহাটের 2 জন ও খুলনার 1 জন। 24 ঘন্টায় 279টি নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন 71 জন। আক্রান্তের হার 24%। খুলনা মেডিকেলে রোগী ভর্তি রয়েছেন 130 জন। 55 জন আপনার রেড জোনে আছেন এবং 29 জন সাসপেক্টেড রোগী আছেন, এবং আমাদের এই ভর্তিকৃত 126 জন রোগীর মধ্যে 30 জন এইচডিইউতে চিকিৎসাধীন আছেন এবং 12 জন আইসিইউতে চিকিৎসাধীন আছেন। করোনা সংক্রমণ রোধে নাটোর ও সিংড়া পৌরসভায় দ্বিতীয় দিনের মতো লকডাউন চলছে। 24 ঘন্টায় 184টি নমুনা পরীক্ষায় 62 জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন 2 জন। আশা করছি যে লকডাউন আমরা দিয়েছি, এটা যদি আমরা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারি, মানুষ যদি সচেতন হয়, অর্থাৎ মানুষ যদি ঘরের ভিতরে থাকে, মাস্ক পরিধান করে, তাহলে কিন্তু আস্তে আস্তে আমাদের এই যে ঊর্ধ্বগতি করোনা ছিল, এটা ইনশাল্লাহ দ্রুতই কমে আসবে বলে আমি বিশ্বাস করি। ঠাকুরগাঁওয়ে 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 2 জন। আক্রান্ত হয়েছেন 39 জন। করোনা আইসোলেশন ওয়ার্ডের রেড জোনে ভর্তি আছে 33 জন, এবং ইয়েলো জোনে যে 32 জন রোগী ভর্তি ছিল, তাদের মধ্যে থেকে আমরা অলরেডি রিপোর্ট পেয়ে গেছি যে আরো 3 জন, অর্থাৎ 36 হয়ে যাবে রেড জোনে কিছুক্ষণের মধ্যে। যশোরে করোনা আক্রান্তের হার ভয়াবহ রূপ নিয়েছে। 24 ঘন্টায় 346টি নমুনা পরীক্ষায় 200 জন শনাক্ত হয়েছেন। শনাক্তের হার 58%। ঝিনাইদহে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে 36.2%। 24 ঘন্টায় 58টি নমুনা পরীক্ষায় 21 জন শনাক্ত হয়েছেন। এছাড়া কুড়িগ্রামে করোনা শনাক্তের হার 32.26%, নোয়াখালীতে 21.1% ও ঝালকাঠিতে 23%। আহসানুল করিম, সময় সংবাদ। এই মুহূর্তে খুলনা মেডিকেলের করোনা ডেডিকেটেড হাসপাতালের সামনে আছেন তরিকুল ইসলাম এবং রাজশাহী মেডিকেলের সামনে আছেন সাইফুর রহমান রকি। সরাসরি যাব তাদের কাছে। প্রথমে যাচ্ছি রকির কাছে। রকি, ক্রমেই অবনতি হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরিস্থিতি। প্রতিদিনই এখানে মারা যাচ্ছে অসংখ্য করোনা আক্রান্ত রোগী। গত 24 ঘন্টায়ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 12 জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এর মধ্যে করোনা পজিটিভ হয়েছিলেন 7 জন এবং 5 জন উপসর্গ নিয়ে তারা মারা গেছেন বলে আমাদেরকে নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়াও কিছু তথ্য আপনাদের জানিয়ে রাখি, গত যে নমুনা পরীক্ষা করা হয়েছে 1664টি নমুনা পরীক্ষায় এখানে রাজশাহী জেলায় 353 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এই সংক্রান্তের হার 21%। সব মিলিয়ে করোনা যে রোগীর সংখ্যা সেটি কিন্তু এতটাই যে বাড়ছে, সেই চাপ সামাল দিতে গিয়ে কিন্তু হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। তারা বলছেন যে এখন পর্যন্ত তারা এই হাসপাতালে বেড সংখ্যা 271 বেডে উন্নীত করেছে, তবে এখন তাদের ভর্তি আছে 290 জন রোগী, অর্থাৎ
19 জন রোগী তাদের এখনই বাড়তি ভর্তি আছে। এভাবেই কিন্তু প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে এবং সেই চাপ নিতে গিয়ে তাদের খুবই বেকায়দায় পড়তে হচ্ছে বলে তারা জানিয়েছেন। পরবর্তীতে এভাবে রোগী বাড়তে থাকলে আরও বেশ কয়েকটি ওয়ার্ড তারা প্রস্তুত করার একটি পরিকল্পনা কিন্তু এরই মধ্যে করেছেন। আপনাদের জানিয়ে রাখি, গত 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 25 জন করোনা আক্রান্ত এবং নতুন ভর্তি হয়েছেন 42 জন। এবং যারা এখানে ভর্তি আছেন তাদের অক্সিজেন সহ আনুষঙ্গিক সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক। তবে আপনাদের জানিয়ে রাখি যে বিভাগীয় শহর হয়, কিন্তু চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোরের অনেক রোগীর চাপ এখানে আছে। সবাইকে কিন্তু ভর্তি নেওয়া সম্ভব হচ্ছে না। এদের মধ্যে শুধুমাত্র যারা মুমূর্ষু রোগী তাদেরকেই কেবলমাত্র ভর্তি নেওয়া হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এবং তিনি যেটি বলছেন, এই মুহূর্তে আসলে লকডাউন দেয়া ছাড়া, কঠোর লকডাউন দেয়া ছাড়া এই পরিস্থিতি মোকাবেলা করা খুবই কষ্টকর। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে করোনা সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি খুলনায়, সেখানে আছেন সহকর্মী দরিকুল, তিনি জানাবেন সেখানকার পরিস্থিতি। ধন্যবাদ রকি। এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের যে করোনা ডেডিকেটেড ইউনিট করা হয়েছে বা হাসপাতাল করা হয়েছে, এইখানে কিন্তু রোগীর যে শয্যা সংখ্যা 100, সেখানে কিন্তু 130 জন এই মুহূর্তে অবস্থান করছে। এবং গত 24 ঘন্টায় এই হাসপাতালে আমরা যেটি জেনেছি যে 3 জন এই মুহূর্তে এই পর্যন্ত মারা গেছেন। এবং যারা 3 জন মারা গেছেন তারা সবাই কোভিড-19 পজিটিভ ছিল। এবং এটি সকালে আমাদেরকে জানিয়েছেন ডক্টর সুভাষ রঞ্জন হালদার, তিনি মুখপাত্র হিসেবে এখানে কাজ করছেন। তিনি যেটি জানিয়েছেন যে এখানে একজন ইওলোজনে ছিল এবং 2 জন আইসিইউতে মারা গিয়েছেন। যারা গেছেন তাদের 2 জন ছিল আইসিইউতে। বর্তমানে করোনা ইউনিটে রেড জোনে 17 জন, ইয়েলো জোনে 24 জন এবং হাই ডিপেন্ডেন্সি ইউনিট 9 জন ও আইসিইউতে 12 জন রয়েছে। তো একটা বিষয় সেটি হচ্ছে যে এখানকার যে ধারণ ক্ষমতা, সেখানে এখন কিন্তু রুগী কিন্তু এখানে পরিপূর্ণ অবস্থায় রয়েছে এবং যে কারণে যারা এখানে আসছেন তাদেরকে আসলে ভর্তি নেওয়ার এখানে সুযোগ নাই। এখানকার কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন সেটি হচ্ছে এখানকার সিট খালি হলেই এখানকার রোগী ভর্তি করা হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একজন করোনা আক্রান্ত একজন কিন্তু অক্সিজেন এখানে দেওয়া হচ্ছে, বাইরে চেয়ারে বসে রাখা হয়েছে এবং এখানকার রোগীদের স্বজনরা এখানে রয়েছে। এবং সকালে করোনা পরীক্ষার জন্য কিন্তু এখানে দীর্ঘ লাইন ছিল। তো আমরা যে বিষয়টি এখানকার সূত্রে আরও বেশি জেনেছি সেটি হচ্ছে যে আরটিপিসিআর ও বেসরকারি ক্লিনিকে যে অ্যান্টিজেন পদ্ধতিতে 779টি নমুনা পরীক্ষা করে এবং 236 জনের করোনা শনাক্ত হয়েছে। আরটিপিসিআর পদ্ধতিতে 327 জনের নমুনা পরীক্ষা করা হয়, তাতে 114 জনের করোনা শনাক্ত করা হয়। এর মধ্যে আক্রান্তদের মধ্যে খুলনায় 71 জন, বাগেরহাটে 29 জন, সাতক্ষীরায় 3 জন এবং যশোরে 4 জন রয়েছে। তো একটু পার্শ্ববর্তী জেলার যদি আমরা যেটি খবর আপনাদেরকে জানাতে চাই সেটি যশোরে কিন্তু আক্রান্তের হার গতকালের তুলনায় কিছুটা বেড়েছে। যশোরে গত 24 ঘন্টায় 200 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে যদিও কেউ এখনো পর্যন্ত মারা যায়নি, তবে সেখানে চিকিৎসা দিতে কিন্তু হিমশিম খাচ্ছে। পাশাপাশি সাতক্ষীরাতে 60-এর মধ্যে ওঠানামা করছে এবং খুলনাতে গত 24 ঘন্টায় কিন্তু 71 জনের শরীরে খুলনা জেলাতে করোনা নমুনায় শনাক্ত হয়েছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালের সামনে থেকে সর্বশেষ খবর। খুলনা মেডিকেলের করোনা ডেডিকেটেড হাসপাতালের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন তরিকুল ইসলাম এবং তার আগে রাজশাহী মেডিকেলের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি। অন্য প্রসঙ্গ, মুষ্টিমেয় মানুষের জন্য শান্তির ধর্ম ইসলাম আজ বদনামের মুখোমুখি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্মের অপব্যাখ্যা দিয়ে ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে ইসলামের। তিনি জানান, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে যুব সম্প্রদায়কে রক্ষায় সঠিক ধর্মীয় মূল্যবোধের চর্চা করতে হবে। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে দেশের বিভিন্ন স্থানে 50টি মডেল মসজিদ উদ্বোধন করে একথা বলেন তিনি। খুলনা থেকে সালাউদ্দিন রিয়াদ ছবিতে আরও জানাচ্ছেন রাশেদ বাপ্পি। মসজিদ প্রচলিত অর্থে মুসলিমদের নামাজ আদায় ও ইবাদতের স্থান। যদিও ইসলামের প্রাথমিক যুগে ধর্মীয় আচার আনুষ্ঠানিকতার বাইরেও মসজিদ পায় রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ স্থাপনার মর্যাদা। বিভিন্ন বিষয়ের সিদ্ধান্ত ও পরামর্শ গ্রহণ করা হতো এই মসজিদ থেকেই।
মুসলিমদের পবিত্র স্থান মসজিদ আবারও ফিরছে পুরনো রূপে ঐতিহ্যে, যদিও গঠনগত দিক ও নান্দনিকতায় যেন সর্বোচ্চ আধুনিকতার ছোঁয়া, যেখানে নারী পুরুষের পাশাপাশি প্রতিবন্ধী মুসল্লিদের জন্য থাকছে আলাদা টয়লেট, অজু ও নামাজের জায়গা। অটিজম কর্নার, ইসলামী গবেষণা কেন্দ্র সহ ইসলাম ও জ্ঞান বিজ্ঞান চর্চার উপযোগী বহুমাত্রিক কার্যক্রম। দেশব্যাপী আধুনিক মসজিদ নির্মাণের নির্বাচনী ওয়াদা পূরণ করতেই একযোগে দেশে চালু হলো 50টি মডেল মসজিদ। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মহাকর্মযজ্ঞের প্রথম পর্যায়ে উদ্বোধন করেন। শুভ উদ্বোধন ঘোষণা করছি। অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, মুসলিম অধ্যুষিত বাংলাদেশে ইসলামের মূল্যবোধ সমন্বিত রাখতেই এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এবং এই মসজিদটা আমরা সেইভাবেই তৈরি করতে চেয়েছি যেখানে সব ধরনের শিক্ষা এবং প্রচার এবং মানুষের মাঝে সচেতনতা এবং ইসলাম ধর্ম সম্পর্কে মানুষের জ্ঞান যেন আরও বৃদ্ধি পায়, সেই লক্ষ্য নিয়েই আমরা এটা করেছি। ধর্মের নামে কিছু মানুষ ইসলামের দুর্নাম করছে, জঙ্গিবাদেও মানুষ মরছে। যুব সম্প্রদায়কে রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। আমি তো মনে করি সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, কিন্তু দুর্ভাগ্য আমাদের এই মুষ্টিমেয় লোক জঙ্গিবাদ সৃষ্টি করে, মানুষ হত্যা করে, বোমা মেরে, খুন খারাপি করে আমাদের এই পবিত্র ধর্মের নামে বদনাম সৃষ্টি করছে, যেটা আমাদের ধর্মের পবিত্রতাটাকে শুধু নষ্ট করছে না, এর ইমেজটাও নষ্ট হচ্ছে সারা বিশ্বে। পর্যায়ক্রমে দেশের সব জেলা উপজেলায় মোট 560টি মসজিদ নির্মাণ করা হবে। 8,722 কোটি টাকা ব্যয়ে 3টি ক্যাটাগরিতে নির্মাণ করা হচ্ছে এসব মসজিদ। জেলা ও সিটি কর্পোরেশন পর্যায়ে 4তলা মসজিদে একসঙ্গে 1200 মুসল্লি এবং উপজেলা ও উপকূলীয় পর্যায়ে 3তলা মসজিদে 900 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত যখন একদল স্বার্থান্বেষী গোষ্ঠী, ঠিক তখন সারা দেশে নির্মিত এমন মডেল মসজিদ যেন একটি আলোকবর্তিকা। ধর্মীয় আচার পালনের পাশাপাশি আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চার এই কেন্দ্রগুলো রুখে দিবে কুসংস্কার, অজ্ঞতা, সহায়তা করবে সমতা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায়। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, খুলনা। প্রত্যন্ত অঞ্চলে আধুনিক স্থাপত্যশৈলীর বহুতল বিশিষ্ট মসজিদ পেয়ে আনন্দিত বিভিন্ন জেলার মানুষ। ইসলামের অপব্যাখ্যা, দলবাজি এবং ধর্মীয় উগ্রতা ও জঙ্গিবাদ রোধে মডেল মসজিদগুলো বিশেষ ভূমিকা পালন করবে বলে আশা করেন ইমাম ও মুসল্লিরা। মূলধারার ইসলামটি আমরা সঠিকভাবে চর্চা করতে পারবো এবং মূলধারার ইসলামের অপব্যাখ্যা হবে না। ইসলামকে প্রতিষ্ঠিত করতে গেলে যে সুযোগ সুবিধাগুলো দরকার, এই সুযোগ সুবিধাগুলো সব কিছুই রয়েছে। প্রধানমন্ত্রীকে অশেষ অশেষ ধন্যবাদ। নারীদের নামাজের যে ব্যবস্থা করেছেন, এটা আল্লাহর দরবারে একটা বড় একটা হয়ে থাকবে, দৃষ্টান্ত হয়ে থাকবে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে মেসেজ, আপনার সামাজিক অপরাধের বিরুদ্ধে যে সরকারের অবস্থান, ইসলামের অবস্থান, সেই বিষয়গুলো আমরা কিন্তু এই মসজিদ থেকে একযোগে 560টি মসজিদ থেকে সারা দেশে আমরা প্রচার করতে পারবো। এখানে ইসলামের গবেষণা হবে, ইসলামিক লাইব্রেরি থাকবে, এখান থেকে যত প্রকার সামাজিক ব্যাধি আছে তার বিরুদ্ধে এখানে প্রচার চালানো হবে। গোষ্ঠীগত এবং নেতাগত, গোত্রগত বিভিন্ন ধরনের প্রভাব থাকে, এখানে কোনো প্রভাব কাজে লাগবে না। মাননীয় প্রধানমন্ত্রী যে মডেল মসজিদ এবং ইসলাম সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন, এটার মাধ্যমে ইসলাম তার মূল ধারায় চলে আসার সুযোগ সৃষ্টি হয়েছে। সমস্ত প্রকারের জঙ্গিবাদ এবং উগ্রবাদ নিরাশ হবে ইনশাআল্লাহ, এবং আমি আশা করি এর দ্বারা এই এলাকার মানুষ ভালোভাবে নামাজ পড়তে পারবে। এখানে ইসলামিক যে সাংস্কৃতিক কর্মকাণ্ড সেটি করারও ব্যবস্থা থাকবে, ইসলামিক যে গবেষণাগুলো সেগুলো করারও ব্যবস্থা থাকবে। ইয়াবার ব্যাপারে, মদ, গাঁজা, এই সমস্ত জঙ্গিবাদের ব্যাপারে যদি এখান থেকে প্রচার করা হয়, তাহলে সমাজের মধ্যে অনেকাংশ এই জিনিসটা কমে আসবে। ইসলামী সাংস্কৃতিক প্রচারের মাধ্যমে শিরোতরে এই যে জঙ্গিবাদ নির্মূল হবে। একটা লোক মারা গেলে এখানে খাটলি পাওয়া যাবে, ইসলামের অতীত ইতিহাস সম্পর্কে জানা যাবে, এখানে লাইব্রেরি হবে। আমাদের যে ধর্মীয় অনুভূতিগুলো আছে, অনুভূতিগুলা বরাবর ইনশাল্লাহ ভালোর দিকে যাবে। এসির ব্যবস্থা আছে, সব কিছু ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দরভাবে করা হয়েছে। এখানে ইসলামিক বিভিন্ন ধর্মীয় বই এবং সকল প্রকার সকলেই সহযোগিতা পাবে, যে এই বই নিয়ে মানুষ উপকৃত হবে। ভুল ধ্যান ধারণা তৈরি হচ্ছে, এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় খুলনা বিভাগের 119টি ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী 21 জুন এই নির্বাচন হওয়ার কথা ছিল। বাকি আরও 252টি ইউপি নির্বাচনের বিষয়েও আজ সিদ্ধান্ত জানাবে কমিশন।
4 সংসদীয় আসন ও ইউনিয়ন পরিষদ নির্বাচন সহ স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচন স্থগিত করার বিষয়ে কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তফসিল অনুযায়ী একাদশ জাতীয় সংসদের সিলেট 3, ঢাকা 14, কুমিল্লা 5 আসন ও 4টি ইউপিতে 14 জুলাই ভোট হওয়ার কথা। লক্ষ্মীপুর 2 শূন্য আসন, ষষ্ঠ ধাপের 11টি পৌরসভা সহ প্রথম ধাপের 267টি ইউনিয়ন পরিষদের ভোট হওয়ার কথা ছিল 21 জুন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা এলাকাগুলোয় ভোট না করার জন্য চিঠি দিলে কমিশন এ বৈঠকে বসে। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে আছেন রিপোর্টার রাশেদ লিমন। সরাসরি যাব তার কাছে। রাশেদ, সাজদিন, যদি বলি এই মুহূর্তে যেটি আমরা বলছিলাম যে 119টি ইউপি নির্বাচন অর্থাৎ খুলনা বিভাগের 119টি নির্বাচনের স্থগিতের সিদ্ধান্ত কমিশন সভা হয়েছে। যে কমিশন সভাটি আসলে আজকে বেলা 11:30টার সময় শুরু হয়েছিল এবং সেই সিদ্ধান্ত আসলে এই 119টি বলা হচ্ছে মূলত এই 119টির কারণের জন্য কিন্তু খুলনা বিভাগ থেকে কিন্তু গতকালকে নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু এছাড়াও সীমান্তবর্তী এলাকার নির্বাচন স্থগিত করতে কিন্তু আসলে এরই মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও কিন্তু নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল। আসলে যদি বলি সংক্রমণের উচ্চ ঝুঁকি মাথায় নিয়েই এই চলতি মাসের 2 তারিখে কিন্তু এই তফসিল দেওয়া হয় এবং যেদিনকে এই তফসিল দেওয়া হয় সেদিনকেও কিন্তু সংক্রমণের হার ছিল 9.87%। অর্থাৎ এই অবস্থাতেই যখন তফসিলটি দেওয়া হচ্ছিল তখনই আসলে এই নির্বাচন হবে কি হবে না এ নিয়ে একটি সংশয় ছিল। কারণ ওই সময়টাতেই আমরা দেখেছি বিশেষ করে সীমান্তবর্তী জেলায় কিন্তু সংক্রমণের উচ্চ হার সেটি কিন্তু 50% পর্যন্ত চাপিয়ে গেছে কোনো কোনো জায়গায়। তো কাজেই যেসব এলাকায় এরই মধ্যে সরকার ঘোষিত লকডাউন রয়েছে, তো স্থানীয়ভাবে যে লকডাউন রয়েছে সেখানে আসলে নির্বাচন করা বা নির্বাচন চলা আসলে কতখানি বাস্তবসম্মত সেটি নিয়েও প্রশ্ন তুলেছিল। যদিও নির্বাচন কমিশন কিন্তু সব শেষে আমরা দেখলাম যে তারা বিভিন্ন দপ্তর থেকে এই চিঠি পেয়ে তার প্রেক্ষিতে কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে এবং এর সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বিভাগেরও আরও কিছু ইউপি নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত হবে, অর্থাৎ স্থগিতের ব্যাপারে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। সেই সংখ্যাটা যদি ধরি সেই সংখ্যাটা কিন্তু 165টিতে হতে পারে, অর্থাৎ 371 যে ইউনিয়ন পরিষদে নির্বাচন হওয়ার কথা সেটি হয়তোবা 165টিতে হয়তোবা নাও হতে পারে এবং পাশাপাশি যদি আরো বলি আরো কিছু সংসদীয় আসন রয়েছে, অর্থাৎ সিলেট 3, লক্ষ্মীপুর, সিলেট 3, কুমিল্লা 5 ও ঢাকা 14 এটির ব্যাপারেও সিদ্ধান্ত হবে। তবে লক্ষ্মীপুর যে নির্বাচনটি রয়েছে উপনির্বাচন সেটি কিন্তু সাংবিধানিক একটি বাধ্যবাধকতা রয়েছে, কারণ নির্বাচনের যে আসন শূন্য হওয়ার আগে যে পরবর্তী 90 দিন সেটিও কিন্তু শেষ হয়ে যাচ্ছে। কাজেই লক্ষ্মীপুরের যে উপনির্বাচনটি সংসদীয় আসনে সেটি হলেও বাকিগুলোরও ভাগ্যে কি ঘটবে বা অন্য এই 165 বাদে যে উপনির্বাচন আছে সেগুলোর ভাগ্যে কি ঘটবে সেটির জন্য নির্বাচন কমিশন বেলা 3টায় আসলে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের জানিয়ে দেবে। তখন হয়তো পুরো বিষয়টা বা এই পুরো চিত্রটা তুলে ধরতে পারবো। তো এই ছিল এখনকার মতো আমার কাছ থেকে। রাজধানীর আগারগাঁও ইসি কার্যালয়ের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রিপোর্টার রাশেদ লিমন। দালাল মুক্ত করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে র্যাব। অভিযানে আটক করা হয়েছে অন্তত 24 জনকে। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ঠিক আছে, আমি তো বললাম আপনাদের সহযোগিতায় এই অভিযানটি পরিচালিত হচ্ছে। আমরা এখানে আমরা জানতে পারলাম যে হচ্ছে যে দালালদের সাথে আপনাদের কিছু স্টাফ জড়িত থাকার জন্য প্রাথমিকভাবে ধরেছিল, যেটা আপনাদের পরবর্তী পরিচালক বললেন যে তাদের লোক, আপনাদের লোক। বিষয়টাকে কিভাবে দেখতেছেন আপনারা আসলে? আচ্ছা, আমি সংক্ষেপে এক কথায় বলি যে ঢাকা মেডিকেল কলেজ সকলের আস্থার জায়গা। এখানে আপনার এবং গ্রামের দূর দূরান্ত থেকে মানুষ একটা সুচিকিৎসার জন্য আসে এবং আমরাও কোয়ালিটি হেলথ কেয়ার এনশিওর করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আপনারা যারা আমাদের কাছে আছেন, তো এই করোনাকালীন সময়ে আমরা চাই না রুগীরা কোনো উপায়ে কোনোভাবে হয়রানি হোক, আমরা মিনিমাইজ করার জন্য কাজ করে যাচ্ছি এবং আমরা সম্পূর্ণরূপে আইনের প্রতি শ্রদ্ধাশীল। ওনারা যে আজকে যে অভিযান আপনারা দেখলেন সারা সকালবেলা যে এটা করলো, ওনারা যাকে যেভাবে আইডেন্টিফাই করে যে মেয়াদে শাস্তি দিচ্ছেন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওনারা দিচ্ছেন এবং আমরা জাস্ট আইনের প্রতি শ্রদ্ধাশীল, শুধু এইটুকুই বলবো। আমাদের যদি ওনারা কোনো সুনির্দিষ্ট অভিযোগ দেয় আমাদেরকে, অবশ্যই অফিসিয়ালি আমাদের যে পরিচালক মহোদয়, আমাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যে ধরনের আইনি পদক্ষেপ নেওয়া উচিত আমরা অবশ্যই সেইভাবে আগাবো। আপনাদের কিন্তু ওনারা কেন জানাবেন? আপনারা কি তদারকি করছেন? আমাদের তো আজকে এই প্রতিষ্ঠান একসাথেই, তো এটা তো একটা টিম ওয়ার্ক।
আজকে যে অভিযান হলো আমরাও কিন্তু এটার পার্ট, আপনারা দেখতেছেন, নাহলে তো আর আমরা থাকতাম না, আমরা পার্ট হিসাবে আছি। তবে আইন তো আইনের জন্য আলাদা প্রশাসন আছে, ওনারা কাজ করতেছেন। আমরা তো হসপিটাল ম্যানেজমেন্টের একটা লিমিটেশনস থাকে, আমাদের তো আর প্রশাসনিক ক্ষমতা বা আইনি ক্ষমতা নাই। আপনাদের এখানে যে আনসার নিয়োগ করা আছে এবং তথাপি আমরা 24 জনকে সাজা দেওয়া হলো, তো এইটাতে কি আপনাদের কোনো ল্যাকিংস আছে কিনা বলে মনে করেন? না, এটা তো আসলে আমাদের পরিচালক মহোদয় আপনাকে ব্যাখ্যা দিতে পারবেন, কারণ আমি ওনার প্রতিনিধি হিসেবে এখানে জাস্ট আসছি কাজ করার জন্য, কিংবা অফিসিয়াল কিছু বলতে গেলে আমার মাননীয় পরিচালক মহোদয় বলবেন। আর আমাদের কাজ কিন্তু রুটিন কাজ, আপনারা জানেন আমরা মনিটরিং নিয়মিত চলছি। এই আজকের যে অভিযান এটাও একটা মনিটরিংয়ের একটা অংশ, ঠিক আছে, এবং এটা চলমান থাকবে। ওনারা যেভাবে আছেন, আমি ডাক্তার মোহাম্মদ আশরাফুল আলম সহকারী পরিচালক হিসেবে আছি এখানে। ধন্যবাদ। দেখছিলেন যে কথা বলছিল আশরাফুল আলম, উনি সহকারী পরিচালক ঢাকা মেডিকেল, এবং এর আগে র্যাবের যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনিও কথা বলছিলেন। এবং আমরা দেখেছি বা হচ্ছে র্যাবের তরফ থেকে জানানো হয়েছে যে মোট 24 জনকে আটক করা হয়েছে। এবং র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট যে পলাশ কুমার বসু, তিনি কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন, তিনি যেটি বলেছেন যে তারা অভিযোগের ভিত্তিতে মূলত 11টার দিকে তারা অভিযান শুরু করে এবং এরপরে বিভিন্ন ওয়ার্ডে গিয়ে তারা মোট 24 জন দালালকে আটক করার পর বিভিন্ন মেয়াদে তাদেরকে কারাদণ্ড দেয়। এবং তাদের যে অভিযোগ রয়েছে, তারা বলছেন যে তারা চিকিৎসার নামে টাকা পয়সা নিত এবং হচ্ছে বিভিন্ন যে ক্লিনিক, সেই ক্লিনিকে রোগীদের পাঠিয়ে দিত এবং এইভাবে করেও তারা মোটা অঙ্কের অর্থ নিয়ে নিত। তো এই ছিল আমার কাছে ঢাকা মেডিকেল থেকে সবশেষ। দালাল মুক্ত করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে র্যাব। সে বিষয়ে সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার এহসানুল হক শাওন। চট্টগ্রামে অবৈধ সংযোগ দেয়া এবং দুর্নীতির মামলায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের জিএম সরোয়ার হোসেন ও ডিজিএম মুজিবুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক আশফাকুর রহমান এই আদেশ দেন। এর আগে সকালে অভিযান চালিয়ে সরোয়ার হোসেনকে কর্ণফুলী গ্যাস অফিসের সামনে থেকে এবং ডিজিএম মুজিবুর রহমানকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়। দুদকের আইনজীবী জানান, বর্তমানে কোথাও গ্যাস সংযোগ দেয়া না হলেও ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে 20টি গ্যাস সংযোগ দেয়া হয়। নগরীর চাঁদগাঁও এলাকায় 2016 সালে সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ মুজিবুর রহমানের ভবনে এই অবৈধ গ্যাস সংযোগ দেয়া হয়। এর মাধ্যমে গ্রেফতারকৃতরা আর্থিকভাবে লাভবান হয়েছে বলে দুদকের তদন্তে উঠে আসে। এ ঘটনায় দুদকের উপপরিচালক বাদী হয়ে 7 জনকে আসামি করে মামলা করেন। প্রতারক শাহিদের মালিকানাধীন রিজেন্ট হাসপাতাল এখন আবাসিক ভবন। আদালতের অনুমতি নিয়ে রিজেন্ট কর্তৃপক্ষ তাদের মালামাল নিয়ে যাওয়ায় হাসপাতাল ভবনটিকে ফ্ল্যাট হিসেবে ভাড়া দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। খুলে ফেলা হয়েছে হাসপাতালের সাইনবোর্ড, বদলে ফেলা হয়েছে বাড়িটির রঙও। মার্চ 2020, বৈশ্বিক মহামারী করোনার ধাক্কায় অনেকটাই বেসামাল দেশ। ধাক্কা সামলাতে বিনামূল্যে করোনা পরীক্ষা ও চিকিৎসার জন্য রিজেন্ট হাসপাতালের সাথে চুক্তি করে স্বাস্থ্য অধিদপ্তর। শতাব্দীর ভয়াবহ অতিমারি আক্রান্ত মানুষ অবাক বিস্ময়ে দেখতে পায় ক্ষমাহীন এক প্রতারণার চিত্র। সবার চোখ ফাঁকি দিয়ে পরীক্ষা না করেই অর্থের বিনিময়ে করোনা নেগেটিভ সনদ প্রদান সহ মোহাম্মদ শাহেদের মালিকানাধীন রিজেন্ট হাসপাতালের নানা অপকর্ম সামনে আসে র্যাবের অভিযানে। 2 দিন ধরে চলা অভিযানে সামনে আসতে থাকে প্রতারণা, জালিয়াতি আর অনিয়মের দগদগে ক্ষত। সেই ঘটনার পর পেরিয়েছে প্রায় 1 বছর। এখন কি অবস্থা আলোচিত সেই রিজেন্ট হাসপাতালের? সরেজমিনে সেখানে সময় সংবাদ। এলাকাবাসী বলছেন, চলতি বছরের শুরুতে আদালতের অনুমতি নিয়ে রিজেন্ট কর্তৃপক্ষ তাদের মালামাল নিয়ে গেলে শুরু হয় বাড়িটির সংস্কার কাজ। খুলে ফেলা হয়েছে হাসপাতালের সাইনবোর্ড, বদলে ফেলা হয়েছে ভবনের রঙও। রিসেন্টলি মালিককে হস্তান্তর করে দেওয়া হয়েছে এবং উনি এটাকে টোটালটা মডিফাই করে ভাড়ার জন্য উপযোগী করে রেখেছে। এখন বেড মেড যত যা ছিল, যন্ত্রপাতি এগুলো সব নিয়ে গেছে,
কিছুই নেই, এখন একদম খালি। বিল্ডিংটা এখন মালিকে পায়ে গেছে গা, মালিকে নিজে আর কি থাকার জন্য চিন্তা ভাবনা করতেছে। ভবনের কেয়ারটেকার জানান, বাড়িটিকে গড়ে তোলা হচ্ছে আবাসিক হিসাবে। দেশ ছেড়ে পালানোর চেষ্টাকালে গত বছরের 15 জুলাই সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ শাহেদকে অস্ত্রসহ গ্রেপ্তার করে র্যাব। মোহাম্মদ শাহেদ বর্তমানে কারাগারে আছেন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত ভিসি ডক্টর নাজমুল আহসান কলিমুল্লার বিদায়ে সন্তোষ প্রকাশ করেছেন আন্দোলনরত শিক্ষক ও কর্মকর্তারা। আগামী 14 জুন পরবর্তী 4 বছরের জন্য তার স্থলাভিষিক্ত হচ্ছেন একই বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক হাসিবুর রশিদ। এর মধ্যে তার নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে। রতন সরকারের রিপোর্ট। এমন বিতর্কিত কর্মকাণ্ডে পুরো মেয়াদ জুড়েই আলোচিত সমালোচিত ছিলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ। উত্তরের কোটি মানুষের স্বপ্নের এই বিশ্ববিদ্যালয়টিকে সেন্টার ফর এক্সিলেন্সে পরিণত করার প্রতিশ্রুতি দিয়ে 2017 সালের 14 জুন চতুর্থ ভিসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই নানা বিতর্কিত কর্মকাণ্ড আর মন্তব্য করে আলোচিত সমালোচিত হন তিনি। গত 4 বছরে তার বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলন ছড়িয়ে পড়ে ক্যাম্পাসের চৌহদ্দি ছাড়িয়ে। এই বিশ্ববিদ্যালয়ে তার যে সিন্ডিকেট ছিল, সবাই মিলে গত 4 বছরে এই বিশ্ববিদ্যালয়টিকে একটি ধ্বংসের স্তূপে পরিণত করেছে। অবকাঠামোগত যে বিশৃঙ্খলা তৈরি করেছেন আগের উপাচার্য, আমরা মনে করি নবনিযুক্ত উপাচার্য আগের সে সমস্ত বিষয় খতিয়ে দেখে সেসবেরও ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। 4 বছর মেয়াদে তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প থেকে চাল কেনা পর্যন্ত দুর্নীতির অভিযোগ ওঠে। নিজের মাকে নিয়োগ বোর্ডের সদস্য করা, মুক্তিযুদ্ধের স্মারক ও বঙ্গবন্ধুর মুরাল তৈরিতে দুর্নীতি সহ শতাধিক প্রকল্পের দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ এনে 750 পৃষ্ঠার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করে ভিসি বিরোধী শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সংগঠনগুলো। আমাদের অনেক ক্ষোভ আছে তার প্রতি, তিনি যে কাজগুলো করে গেছেন আমরা মোটেও এগুলোতে সন্তুষ্ট না। প্রত্যেকটা ছাত্রের যেন সেশন জট মুক্ত করা সম্ভব এবং ছাত্রবান্ধব হয়ে ওঠে, এটাই আমাদের প্রত্যাশা। তবে তার বিরুদ্ধে সব অভিযোগ ছাপিয়ে ক্যাম্পাসে ধারাবাহিক অনুপস্থিতির ইস্যুটি হয়ে ওঠে ছাত্র শিক্ষকদের মূল আন্দোলনের উপলক্ষ। এখন প্রত্যাশা আমাদের দেখার বিষয় যে এই বিশ্ববিদ্যালয়টি অগ্রযাত্রার সামনে শুভকর না অশুভকর। এমন পরিস্থিতিতে কলিমুল্লার মেয়াদ শেষে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন একই বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক হাসিবুর রশিদ। আমি সবাইকে একসাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ে আগানোর চেষ্টা করবো আর কি। আর ছাত্রদের যে সেশন জাম আছে এগুলো আমি দূর করার চেষ্টা করবো আর কি। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প সহ ডক্টর কলিমুল্লার বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ তদন্ত করে দুর্নীতির সত্যতা পায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের 2টি তদন্ত কমিটি। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। কাপ্তাই লেকে মাছের উৎপাদন বাড়াতে সরকার মরিয়া হলেও বন্ধ করা যাচ্ছে না অবৈধ মাছ নিধন। গত বছর 12,000 টন মাছ উৎপাদন হলেও এবার লক্ষ্যমাত্রা 17,000 টনের মতো। কিন্তু জেলেদের এমন বেপরোয়া মনোভাবে লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কিত সরকারি সংস্থাগুলো। নূরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কাপ্তাই লেকে দিনরাত চষে বেড়াচ্ছে নৌ পুলিশের স্পিড বোট। লেক ঘিরে গড়ে তোলা হয়েছে 60টি অস্থায়ী পুলিশ ক্যাম্প। সারা দেশ থেকে নৌ পুলিশের কয়েকশো সদস্যকে 3 মাসের জন্য নিয়ে আসা হয়েছে রাঙ্গামাটিতে। লক্ষ্য কাপ্তাই লেকের মাছের উৎপাদন বাড়ানো। 3 মাসের অভিযানের জন্য আমাদের একটা পার্মানেন্ট ফাঁড়ির পাশাপাশি আমরা আরো 60টা অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছি কাপ্তাই লেকের চতুর্পাশে। 1 মে থেকে 31 জুলাই পর্যন্ত কাপ্তাই লেকে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করে সরকার। 25,000 জেলেকে বিশেষ সহায়তাও দেওয়া হচ্ছে, কিন্তু তারপরও রোধ করা যাচ্ছে না অবৈধভাবে মাছ ধরা। গত 1.5 মাসে কাপ্তাই লেক থেকে জব্দ হয়েছে 5.5 লাখ মিটার জালসহ 80টি জলযান। আমরা প্রায় 5 লাখ মিটারের মতো কারেন্ট জাল, বিভিন্ন প্রকার অবৈধ জাল আমরা এগুলো উদ্ধার করেছি। আর এই অবৈধ কাজে যারা সম্পৃক্ত ছিল এদেরকে আমরা ধরে আইনানুগ ব্যবস্থা নিয়ে নিয়েছি। এদিকে বৃহস্পতিবার দুপুরে রাঙ্গামাটি রিজার্ভ বাজারের একটি গুদামে অভিযান চালিয়ে আটক করা হয় বিপুল পরিমাণ কারেন্ট জাল। এটা গত বছর এই বাজারে পাওয়া গেছিল, তাদেরকে সতর্ক করা হয়েছে, তারপরেও তারা কথা শুনে চুরি করে বিক্রি করার জন্য নিষিদ্ধ কারেন্ট জাল রাখছে, যার কারণে লেকের সব ধরনের পোনা মাছ উজাড় হয়ে যাচ্ছে।
জলবিদ্যুৎ কেন্দ্র তৈরির জন্য 50 দশকে বাদ দেওয়া হলে সৃষ্টি হয় 725 কিলোমিটার দীর্ঘ এই লেকের। গত 1 দশক আগেও রাঙ্গামাটির কাপ্তাই লেকে অন্তত 64 প্রজাতির মাছ পাওয়া যেত। এখন এর মধ্যে 7 প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে গেছে, আরও 6 প্রজাতির মাছ বিলুপ্ত হওয়ার পথে। তবে মাছ রক্ষায় সরকার নানা ব্যবস্থা নিল, জটিলতার কারণে তা সম্ভব হচ্ছে না। রাঙ্গামাটির কাপ্তাই লেক থেকে কমল দে, সময় সংবাদ। 2 সপ্তাহ পেরিয়ে গেলেও ঘুরে দাঁড়াতে পারেনি ভোলার দুর্গম চরাঞ্চলে ঘূর্ণিঝড় ইয়াসে ঘরবাড়ি হারানো পরিবারগুলো। আংশিক ক্ষতিগ্রস্ত ও সচ্ছল কিছু পরিবার বিধ্বস্ত ঘরবাড়ি সংস্কার করলেও কয়েক হাজার পরিবার এখনও বসবাস করছে জোয়ারে তছনছ হয়ে যাওয়া স্থানগুলোতেই। তবে শিগগিরই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নগদ অর্থ ও গৃহসামগ্রীর সহায়তা দেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। সম্প্রতি ইয়াসের জোয়ারের আঘাতে দুর্গম চরপাতিলার 64টি বসতঘর সম্পূর্ণ এবং 350টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়। পূর্ব পাতিলা বাজার সংলগ্ন এলাকায় গিয়ে দেখা যায় ভিটের মাটি, চাল, বেড়াবিহীন ঘরেই পরিবার পরিজন নিয়ে অনেকে বসবাস করছেন। আংশিক ক্ষতিগ্রস্তরা ঘরগুলো সংস্কারের মাধ্যমে বসবাসের উপযোগী করছেন। চরপাতিলার মতোই একই অবস্থা ঢালচরের গৃহহীন 121 এবং আংশিক ক্ষতিগ্রস্ত সহস্রাধিক পরিবারের। সংস্কারের মাধ্যমে এখনই নিজ ঘরে ফিরতে না পারলে বর্ষা মৌসুমে ভোগান্তি পোহাতে হবে তাদের। টিন টুন সব গেছে গিয়ে বেড়াবুড়া খালি গরগান খারে রয়েছে। এগুলা ঠিক করার মতো ওনার আমার কোনো সুযোগ নেই। ভাঙ্গাচুরার মধ্যে আছে আমাকে যা আর কোনো উপায় নেই। যদি সরকারি সহায়তা করে হেলে আবার টিন টুন যা লাগে এর দুধ দেয় আমি ওদের করতে পারব। এদিকে ক্ষতিগ্রস্ত ঘর পুনর্নির্মাণ করতে না পারায় এখনো পূর্ব চরপাতিলা বাজারে আশ্রিত আছেন অনেক পরিবার। বাজারে থাকি আমাকে ঘর বাড়ি বিডা উডা সব কিছু নেই। অন্তত ইয়ানো কোনো আরসলম কোনো লইতে পারি না। জরুরি ভিত্তিতে গৃহহীন এসব মানুষকে নিরাপদ আশ্রয়ে আনার দাবি স্থানীয় জনপ্রতিনিধির। আমরা চেষ্টা করতেছি, এখন এটা তো জেলা প্রশাসন বরাদ্দ দিলে আমরা তাদেরকে পুনর্বাসিত করতে পারব। আর ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে গৃহ নির্মাণ সহায়তা সহ নিরাপত্তার মধ্যে আনার কথা জানায় উপজেলা প্রশাসন। কর্মপন্থা ঠিক করবো কিভাবে তাদেরকে পুনর্বাসন করা যায়। ইয়াসের আঘাতে জেলায় ৩,৫৭৯ ঘরবাড়ি সম্পূর্ণ এবং ৭,৭৩০টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সময় সংবাদ, ভোলা। আলোচিত রোবট সোফিয়া এবার মানুষের সামনে আসতে যাচ্ছেন নতুন ভূমিকায়। আর নতুন এই সংস্করণের নাম দেয়া হয়েছে গ্রেস, যাকে বলা হচ্ছে সোফিয়ার বোন। সেলফ আইসোলেশনে থাকা করোনায় আক্রান্তদের সহায়তায় রোবটটি বিশেষ ভূমিকা রাখবে। এটি তৈরি করেছে হংকংয়ের রোবট নির্মাতা প্রতিষ্ঠান হ্যানসন রোবোটিক্স। দেখে অবিকল মানুষ মনে হলেও এটি একটি রোবট। আরো স্পষ্ট করে বলতে গেলে বিশ্বব্যাপী আলোচিত রোবট সোফিয়ার নতুন সংস্করণ গ্রেস, যাকে সোফিয়া বলছে নিজেরই আরেক বোন। Thank you, Sophia. Hello, everybody. I am Grace. I am built by Hanson Robotics for Awakening Health. করোনাকালে সেলফ আইসোলেশনে থাকা বয়স্কদের নানা সহায়তায় তৈরি করা হয়েছে এই রোবট। সেই সঙ্গে একাকিত্ব দূর করতে এটি কথা বলবে করোনা আক্রান্ত ব্যক্তিদের সঙ্গেও। এর নির্মাতা প্রতিষ্ঠান হংকংয়ের হ্যানসন রোবোটিক্স জানায়, ইংরেজি, ম্যান্ডারিন সহ বেশ কয়েকটি ভাষায় ভাবের আদান প্রদানে সক্ষম গ্রেস। Hi, my friend. Nice to see you. আর এটিকে স্বাস্থ্য সেবায় নিয়োজিত কর্মীদের সঙ্গে যুক্ত করতে পারলে সম্মুখ সারির করোনা যোদ্ধাদের উপর থেকে একটু হলেও চাপ কমবে বলেও মনে করেন তারা। আমরা গ্রেসকে তৈরি করেছি স্বাস্থ্যসেবায় নিয়োজিতদের কথা মাথায় রেখে। এটা যাতে স্বাস্থ্যকর্মীদের মতোই করোনায় আক্রান্তদের পাশে থেকে সেবা দিতে পারে, তাদেরকে নানা কাজে সহায়তা করতে পারে, আর ওকে দেখেও যেন অবিকল মানুষই মনে হয়। আপাতত এটি তৈরিতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হলেও বাণিজ্যিকভাবে উৎপাদনে গেলে পরবর্তীতে এটির নির্মাণ খরচ কমে আসবে বলেও জানায় হ্যানসন রোবোটিক্স। একই সঙ্গে এটি কিছুটা হলেও করোনাকালে ঘরবন্দি মানুষের অবসাদ দূর করবে বলেও মনে করেন তারা। অন্যয় কর্মকার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শিগগিরই করোনার ভ্যাকসিন পাওয়ার নেই কোনো সুখবর। সরাসরি নয়, যুক্তরাষ্ট্র টিকা দেবে কোভ্যাক্সের মাধ্যমে। উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে একদিনে 23 জনের মৃত্যু।
করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় খুলনা বিভাগের 119 ইউনিয়ন পরিষদে নির্বাচন স্থগিত। বাকি 4 সংসদীয় আসনে উপনির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত আজ। এবং ধর্মের নামে মানুষ খুন করে ইসলামের পবিত্রতা নষ্ট করছে একটি গোষ্ঠী। অর্ধশত মডেল মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যুব সম্প্রদায়কে রক্ষার আহ্বান। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়।